সেখানে তিনি আওয়ামী লীগের আগামী নির্বাচনে পার্টিসিপেট করা নিয়ে একটা কথা বলেছেন। আমি সেটা নিয়েই মূলত আলোচনা করতে চাই। এবং অ্যাপারেন্টলি তিনি বলছেন, আমাদের অবশ্যই এটা একটু মনে রাখা দরকার, রাজনীতিবিদদের সব কথা খুব সিরিয়াসলি নিতে হবে না, কিন্তু তিনি অ্যাপারেন্টলি বলছেন যে ডক্টর ইউনূসের অধীনে কোনো নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে না। আমি দীর্ঘদিন থেকে আমার ব্যক্তিগত পর্যায়ে এই কথাটা বলতাম যে আওয়ামী লীগ আসলেই নির্বাচনে আসবে না, এবং না আসাটাই তাদের জন্য বুদ্ধিমানের কাজ হবে বলে আমি মনে করি। কেন আমি মনে করি সেই প্রসঙ্গে আসব, কিন্তু তার এই ইন্টারভিউতে কিছু কথা বলেছেন, যেহেতু কথাগুলো শুনতেই হলো তাই কয়েকটা মন্তব্য। যে রিফাইন্ড আওয়ামী লীগের আলাপ আসছে সেটাকে উনি নাকচ করেছেন, যে উনি এভাবে বলছেন যে বাংলাদেশের টপ থেকে একেবারে গ্রাসরুট পর্যন্ত যত আওয়ামী লীগের লোকজন আছে তাদের 99.99% মানে 0.01% একটু বাইরে রেখেছিলেন, পরে মনে হলো কাজটা ঠিক হয়নি, উনি এটাকে 100% বলে ফেললেন। না, 100%ই শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অবিচল আস্থা নিয়ে নাকি বসে আছেন। সুতরাং রিফাইন্ড আওয়ামী লীগ অন্য কারো নেতৃত্বে এটা হতে দেবেন না তারা, মানে হবে না, সবাই শেখ হাসিনা ছাড়া আর কাউকে নেতা হিসাবে মেনে নেবেন না। আমি গতকালই এই কথাটা বলেছি, আসলে আওয়ামী লীগের নেতৃত্ব শেখ পরিবারের হাতছাড়া হতে শেখ হাসিনা আসলে দেবেন না, এবং তার সাম্প্রতিক যত উল্টো পাল্টা কথা আমাদের কাছে মনে হবে উনি বলছেন, সেগুলো আসলে উনি মূলত ওনার নেতৃত্বটাকে ধরে রাখার চেষ্টাতেই করছেন, আমি এটা মোটামুটি নিশ্চিত। এটা বলেছেন, এর বাইরে বিচারের কথা বলেছেন, তাদের কারা কারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন নাম বলেছেন কিছু, তাদের বিচারের কথা। বাংলাদেশে জুলাই আগস্টে, এমনকি 5 আগস্টের পরও যা যা ঘটেছে তার দায়ভার আসলে একমাত্র আওয়ামী লীগের, এবং জনাব আরাফাতদের মতো মানুষদের দায় হয়তো আরও অনেক বেশি, কারণ শেষ মুহূর্তে তিনি আওয়ামী লীগের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে হার্ট, মানে একেবারে যে কোর, যে কমিটি, কোর ব্যক্তিবর্গ ছিলেন, তার মধ্যে তিনিও ছিলেন বলে আমরা ধারণা করতে পারি। তিনি জনাব সাজিব ওয়াজেদ জয়ের বন্ধু, এবং পরবর্তীতে তাকেই আমরা সামনে প্রচুর দেখেছি, এবং সরকারের বয়ানকে ডিফেন্ড করতে দেখেছি নানাভাবে তাদেরকে ড্রাগ করা হয়েছে, আই থিঙ্ক ইউ ক্যান রিমেম্বার। যাই হোক, সেই জনাব আরাফাত বলছেন তারা ডক্টর ইউনূসের অধীনে কোনো নির্বাচনে যাবেন না। এটা যাবেন না কারণ কি? কারণ তারা মনে করেন না ডক্টর ইউনূসের অধীনে কোনো লেভেল প্লেইং ফিল্ড, উনি গ্রাউন্ড শব্দটা বলছেন, গ্রাউন্ড থাকবে না। ডক্টর ইউনূসের সরকার আওয়ামী লীগের প্রতি অত্যন্ত নেগেটিভ, তাদের প্রতি নেগেটিভ আচরণ করছে। আমরা একটু যদি বলিও, আসলে ডক্টর ইউনূস আওয়ামী লীগের প্রতি অতি উদার আচরণ করছেন, সত্যিই উদার আচরণ করছেন, বহু ক্ষেত্রেই উদার আচরণ করা হয়েছে আমাদের দেশের, শুধু ডক্টর ইউনূসের সরকার না, আমাদের অ্যাজ এ হোল বাংলাদেশে সোফার মোটা দাগে খুবই আইনি পথেই তাদেরকে ডিল করার চেষ্টা করা হয়েছে, এবং বহু ক্ষেত্রে আমরা মনে করি, আমরা বলতে পারি যে ভয়ঙ্কর সব ক্রিমিনালও সেই অর্থে এখনও আইনের আওতায় আসেনি। যাই হোক, তাদের দাবি হচ্ছে এটা, এবং সেটার অধীনে, এবং সে কেন এখানে লেভেল প্লেইং ফিল্ড নেই, উনি বলছেন গত 15 বছর তাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে লেভেল প্লেইং ফিল্ড নেই বলে অনেকে নির্বাচন করবে না, এখন কেন নেই, উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছেন, মানে হাস্যকর। আরেকটা কথা একটু বলে তারপর আমরা মূল আলোচনায় যাই। বরাবরের মতো তিনি এর মধ্যে তিনি অনেক সময় কথা বলছেন, এবং বরাবরের মতো তিনি তার ফেস দেখাননি। মানে আমি ঠিক বুঝি না, একটা রুমের মধ্যে বসে থাকলে ভিডিও কলে কি বোঝা যাবে? আসলে লোকেশন বোঝার তো কোনো স্কোপের কিছু নাই। আপনি যখন অডিও কলে কথা বলেন, আপনি ভিডিও কথা বলতে সমস্যা কোথায়? শেখ হাসিনাও তাই করেন। এটা নিয়ে আমার ইন্টারপ্রিটেশন হচ্ছে, এই মানুষগুলো যখন ক্ষমতায় ছিলেন তাদের চেহারার একটা জৌলুস, অকল্পনীয় রকম দাম্ভিক একটা জৌলুস দেখা যেত, একটা অরা দেখা যেত। সেই অরাটা নিশ্চয়ই নেই, থাকতে পারে না, আসলে নো ওয়ে। সেই জিনিসটাই তারা মানুষকে দেখতে দিতে চান না। সুতরাং তাদের এই অডিও কলে কথা বলার ইন্টারপ্রিটেশন আমার কাছে এটা, এবং শেখ হাসিনার ক্ষেত্রেও তাই, যে শেখ হাসিনাকে দেখতে, মানে অনেকে বলতেন যে উনি দিনে দিনে ইয়াং হয়ে পড়ছেন। শেখ হাসিনাকে এখন আমরা নিশ্চিতভাবে আমরা বৃদ্ধ নানি দাদিদের যেমন দেখতাম ঠিক তেমন দেখা যাচ্ছে, তাকে আমরা চোখ বন্ধ করে বলে দিতে পারি। তাই তিনি চেহারা দেখান না। না হয় একটা রুমের মধ্যে একটা ভিডিও কলে আসতে সমস্যা কোথায়? ভিডিওর কমিউনিকেশন ইজ মাচ বেটার। তার মানে যে বেটার কমিউনিকেশন, তার চেহারা, তার ফেশিয়াল এক্সপ্রেশন, তার বডি ল্যাঙ্গুয়েজ, এগুলোর মধ্যে যে পরাজিত ওর চেহারা আছে, এটা ওনারা দেখতে দিতে চান না। সুতরাং যতদিন তারা এটা করবে ততদিন আমরা এটা এভাবেই পড়ব। যাই হোক, যেটা বলছিলাম, আসলে আওয়ামী লীগ ডক্টর ইউনূসের সরকারের অধীনে না, আগামী নির্বাচনটাতেই আওয়ামী লীগ পার্টিসিপেট করবে না।
এটা আমি মোটামুটি নিশ্চিতভাবে বলতে পারি, যদি না তাদের পক্ষের কোনো একটা সরকার যেটা তাদেরকে ক্ষমতায় আনার মতো আবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং করবে, সেরকম যদি কোনো সরকার না, তারা নির্বাচনে আসবে না, এবং না আসাটাই বুদ্ধিমানের কাজ। যদি এমন হতো যে একটা তাদের যে খোয়াব আছে যে একটা ডক্টর ইউনূস সরকারকে সরিয়ে তাদের পক্ষে কোনো একটা ১-১১ টাইপ কিছু, মানে বেসামরিক মুখোশের সামরিক শাসন বা সরাসরি সামরিক শাসন এসে একটা ম্যানিপুলেটেড ইলেকশন করে তাদেরকে আবার ক্ষমতায় বসাবে, সেটা হলে তারা আসবে, এর বাইরে কেউ না। ইভেন ডক্টর ইউনূস সরে গিয়ে যদি ডিফারেন্ট কোনো জেনুইন একটা কেয়ারটেকার বা একটা জেনুইন নিউট্রাল সরকার আসে, তার অধীনেও তারা নির্বাচন করবে না। কেন? আওয়ামী লীগের এখনও মোটা দাগে 20%-এর মতো ভোট আছে বলে আমি মনে করি। অঙ্কটা ছোট না, বেশ বড়। ইভেন 15%ও যদি হয়, স্টিল ইটস এ ভেরি হিউজ নাম্বার। এখন সমস্যাটা হচ্ছে, আমরা তো প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন ভোটের কথা বলছি না, যদিও জামায়াত বলছে, জামায়াত তার নিজের হিসেবে বলছে, এবং সেই হিসাবে যদি এটা সঠিক হয়, এখানে একটু বলে রাখি যে জামায়াত নিজেও আমাদের এক্সিস্টিং যে সিস্টেম, আমরা এফপিটিপি বলি, ফার্স্ট পাস্ট দ্য পোস্ট, এই যে সিস্টেম, যিনি এক ভোটও বেশি পেয়ে যাবেন কারো কাছ থেকে তিনি জিতে যাবেন, এই সিস্টেমে জামায়াতও খুব ভালো করবে না বলেই তারা হয়তো ভাবছে, ধরুন আমরা গ্রসলি যদি বলি, তারা 10% ভোট পাবেন, আমি জানি না, অনেকে হয়তো কয়েক গুণ পাবেন ভাবছেন, তো তাতে হয়তো তারা সিটের হিসাবে হাতে গোনা 2, 3, 4, 5টা সিট পেতে পারেন, 8-10টা পেতে পারেন, 15টা পেতে পারেন। কিন্তু 10% ভোট যদি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন হয়, সেক্ষেত্রে 30টা সিট পেয়ে যান। 15টাও যদি ধরি এমনি পেতেন, দ্বিগুণ পাচ্ছেন। ঠিক একইভাবে আওয়ামী লীগেরও যদি 20% হয়, তাহলে তাদের সিটের সংখ্যা হয় 60। আর যদি 15% ভোট তারা পান, তাতেও 45 সিটস তারা পেতে পারেন। কিন্তু আমরা তো ওই ভোটে যাচ্ছি না। এখন ওই ভোটে যেহেতু যাচ্ছি না, এই ভোটে কারণ না যাওয়ার কারণ এই না যে আওয়ামী লীগকে ঠেকাতে হবে, এটা ভিন্ন কারণ, এটা নিয়ে আলাদাভাবে কথা বলবো, এটা আনস্টেবল সরকার তৈরি করবে। যাই হোক, তো আওয়ামী লীগ এই 20% ভোট যদি পায়ও, তার সিটের সংখ্যা খুব কম হবে, 8, 10, 15, 20 এই পর্যন্তই যাবে সর্বোচ্চ। তাও যাবে কিনা সন্দেহ আছে, যদি এখানে একটা যদি আছে, যদি তারা ভোট করার মতো লোকজন পায়। কারণ ভোটার থাকলেই তো হয় না, সেই ভোটারকে অর্গানাইজ করে ভোটে নিয়ে আসার ব্যাপার আছে। তাহলে দ্বিতীয় প্রশ্ন হলো, এই ভোট অর্গানাইজ করে আনার মতো লোকজন কি মাঠে আসবে? কোনোভাবে আসবে? পালিয়েই আছে সব। আওয়ামী লীগের দ্বিতীয় তৃতীয় টিয়ারের নেতারাও সব ভারতে পালিয়ে আছে। বিবিসি বাংলা একটা রিপোর্ট করেছিল, এটা নিয়ে আলাপ করেছে এখানে। অন্তত 1000 নেতা, জেলা এবং উপজেলা পর্যায়ের প্রেসিডেন্ট, সেক্রেটারি, এই লেভেলের লোকজন, মানে একেবারে ওপরের দিকের এক্স এমপি 70-80 জন এরকম। তো প্রার্থী কি কাউকে পাওয়া যাবে? ফেরারি লোকজনকে নির্বাচনে প্রার্থী হতে দেওয়া যাবে না, কারণ আপনি স্টেটকে যখন মানেন না, আপনি হতে পারেন না। এরকম প্রপোজাল আমরা আমাদের কমিশন থেকে দিয়েছি, অ্যান্ড উই হোপ যে এটা অ্যাকসেপ্টেড হবে। আসুন, এসে আদালতে যান, দেশের আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে, তারপর সেখান থেকে নির্বাচন করুন। আদালত থেকে নির্বাচন করার পারমিশন থাকবে। তিনি কনভিক্টেড হওয়ার আগ পর্যন্ত, তার বিরুদ্ধে রায় হওয়ার আগ পর্যন্ত পারবেন না, সো আদালতে গিয়ে করুন। কিন্তু সেটা তো করছেন না। তাহলে ভোট করতে আসবে কে? আওয়ামী লীগের ন্যূনতম নামগন্ধ আছে এমন মানুষ কি বাংলাদেশে এসে নির্বাচন করতে যাবে? দেশেই আসবে না। কারণ খুব স্বাভাবিক, যে পরিমাণ লুটপাট তারা করেছেন, এটা বাইরে রক্ষা করেও তার কয়েক জেনারেশন দেশের বাইরে দুর্দান্ত রাজকীয় জীবনযাপন করতে পারেন। টাকা পাচার টাচার করে অনেক আগে বসেছে। আমরা ব্যক্তিগতভাবে অনেককে চিনি, পরিবারকে কত আগে, এখন না, 5-7 বছর আগেই পাঠিয়ে দিয়ে রেখেছেন সুযোগে নিজে পালিয়ে যাবেন বলে, এবং পালিয়ে গেছেন, আমাদের পরিচিত মানুষজনের মধ্যেই আছে। তাহলে ওইটা অর্গানাইজ করে আনার মতো ক্যান্ডিডেটও পাওয়া যাবে না। তো তাহলে ভোট করতে গিয়ে যে 15-20 সিট পাওয়ার একটা টেকনিক্যাল বা কাগুজে সম্ভাবনা দেখা যায়, তাত্ত্বিক সম্ভাবনা দেখা যায়, সেটা তারা আসলে পাবে না। তাহলে কাকে প্রার্থী দেবে? যাদেরকে প্রার্থী দেবে, যে কজন জেলে আছে থাকতে পারে, সালমান এফ রহমান, আনিসুল হক, এরা প্রার্থী হলেও হতে পারেন। কিন্তু তাদের হয়ে মাঠে কারা থাকবেন? তাদের ভোট কারা করবেন? তাহলে শুধু প্রার্থী না, তাদের হয়ে যে কর্মীরা, বিভিন্ন পর্যায়ের কর্মীরা মাঠে থাকবেন, তারা কি মাঠে নামবে না আওয়ামী লীগের হয়ে? তাদের সে সাহস আছে? সাহস বলতে আমি বোঝাচ্ছি না তাদেরকে লোকজন হামলা করবে, ধরবে, সেটাও বলছি না। লিস্ট তাদের এথিক্যাল কোনো রকম গ্রাউন্ড থাকবে না। কারণ তারা কি করেছেন তারা জানেন। তারা যদি এখন চুপচাপ দেশে টিকে থাকতে পারেন, সেটাই তাদের কাছে অনেক কিছু। তাহলে যাবতীয় প্রসেসের মধ্য দিয়ে একটা ভোট করিয়ে আওয়ামী লীগ 5-7টা সিট পাওয়াও বা 10টা সিট পাওয়াও কঠিন হয়ে পড়বে তাদের জন্য। সুতরাং তারা যতই ডক্টর ইউনূসের সরকারকে নিরপেক্ষ না বলুক, মানুষ তো দেখবে ভোট কেমন হয়েছে। সো মানুষ দেখবে একটা নিরপেক্ষ ভোটে আওয়ামী লীগ
8-10 সিট পেয়েছে, 5 সিট পেয়েছে, বাড়িয়েও যদি পরে 15 সিট পেয়েছে, 20 সিট পেয়েছে, এটাই আওয়ামী লীগের এক ধরনের কবর রচিত হবে রাজনীতির। এই জায়গায় আওয়ামী লীগ যাওয়ার কথা না। তবে একটা কারণে আওয়ামী লীগ আবার যাবে কিনা হয়তো ভাবতে পারে, তারা যদি কিছু প্রার্থী দিতে পারে। আবারও বলছি, এসব শর্ত হচ্ছে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হয় এবং নির্বাচনে পার্টিসিপেট করতে দেওয়া হয়। সেটা হচ্ছে তারা নির্বাচনের মাঠে নেমে তারা চাইবে নানা জায়গায় কেওস হোক তাদেরকে নিয়ে। এই কেওসগুলোকে তারা চেষ্টা করবে গ্লোবালি সেল করতে। সেটার একটা সম্ভাবনা আছে, কিন্তু এই সম্ভাবনাটা খুবই ক্ষীণ বলে আমি মনে করি। তাদের জায়গা থেকে খুবই ব্রিলিয়ান্ট ডিসিশন হচ্ছে নির্বাচনে না যাওয়া। খুব স্বাভাবিকভাবে তারা এগুলো বলতে পারে। ডক্টর ইউনূসের সরকার তাদের প্রতি যেগুলো জনাব আরাফাত বলছেন, ভেরি কোয়ার্সিভ। এই কোয়ার্সিভ একটা সরকার যেটা লেভেল প্লেয়িং, তার ভাষায় গ্রাউন্ড তৈরি করবে না, তার গ্রাউন্ডে বা ফিল্ডে আমরা খেলতে যাব না, এটা করে তারা দূরে থাকতে পারলো এবং তাদের মান ইজ্জত বাঁচলো কিছুটা। খোয়াব দেখতে পারেন তারা, এটাকে খোয়াব বলছি কারণ এটা আসলে ডেমোক্রেটের সঙ্গে বলার জন্যই বলছি। 5 বছর পর এই নির্বাচনের পরের নির্বাচনের দিকে গিয়ে জনগণের ক্ষতে কিছুটা প্রলেপ পড়বে কি না, যে সরকার ক্ষমতায় আসবে সেই সরকারের প্রচুর সমালোচনার মধ্যে তাদের কথা আবার কেউ নতুন করে স্মরণ করে আপাই ভালো ছিল ধরনের কথা কেউ বলে কি না, তারা সেই খোয়াব দেখতে পারেন। যদি আমরা আশা করি, আমরা বিশ্বাস করি, আমরা আমাদের এই মাঠে এমন রাজনীতি তৈরি করতে পারবো, যে কারণে আমি এনসিপির প্রতি খুবই আশা রাখতে চাই যে তারা এমন বিকল্প হয়ে উঠবেন, আপার এবং তার বংশ, তার ভবিষ্যৎ, তার দলের অন্য কেউ বাংলাদেশে আর কখনো গ্রাউন্ড পাবে না। ফলে তাদের সেটাও ধ্বংস হতে পারে, কিন্তু তারা সেই লাইনে চিন্তা করছেন। সো সার্বিক বিবেচনায় আমি যেটা বললাম, তারা সেভাবে ভাবছেনই, অলরেডি দেখলাম। নির্বাচনে না আসাই তাদের জন্য সবচেয়ে বুদ্ধিমান সিদ্ধান্ত। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জনাব জয়শঙ্কর, মানে উনি এখনও কথা বলেন এবং কেন যেন কেউ কেউ তাকে বিরাট দুর্দান্ত কূটনীতিক মনে করেন। উনি ক্যারিয়ার ডিপ্লোম্যাট ছিলেন এবং আমি দেখি তিনি পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পর থেকে কিছু রেটরিক্যাল কথাবার্তা বলা ছাড়া, যার মধ্যে কোনোভাবেই স্পষ্ট জিওপলিটিক্যাল এবং ইন্টারন্যাশনাল রিলেশনসের বেসিক জানেন এমন কোনো আভাস দেখি না। কিন্তু কিছু কথা বলেন, শুনতে খুব মনে হয় ভারত বিরাট সুপার পাওয়ার হয়ে গেছে, ভারতের একজন পররাষ্ট্রমন্ত্রী এভাবে কথা বলছেন। অথচ এই অঞ্চলে তার ব্যাকইয়ার্ড বলে সে যেটাকে দেখতে চায়, সাউথ এশিয়াতে তাদের যে অবস্থানে এই লোকের চাকরি যাওয়া উচিত ছিল। কিন্তু যেটা হয় অথরিটারিয়ান সরকারগুলো, ইয়াস, বিজেপি নির্বাচিত হলে একটা অথরিটারিয়ান সরকার, মোদি অত্যন্ত অটোক্র্যাটিক একজন মানুষ, তাদের এই ধরনের ক্ষেত্রে তারা পরিবর্তন করতে পছন্দ করে না। তারা বোঝাতে চায় তাদের সিদ্ধান্তে কোনো ভুল বা সমস্যা থাকে না। যাই হোক, জয়শঙ্কর কি বলেছেন, দ্য হিন্দু একটা পত্রিকা, ভারতের খুবই বিখ্যাত, খুবই রেসপেক্টেড পত্রিকা, তারা একটা রিপোর্ট করেছে। আমি একটু সেটা বাংলাদেশের, আমি টিবিএস বিজনেস স্ট্যান্ডার্ড থেকে পড়ছি, তারা এটাকে বাংলায় পাবলিশ করেছে। শনিবার ভারতের পররাষ্ট্রনীতির ওপর খোলামেলা আলোচনার জন্য পররাষ্ট্র বিষয়ক পরামর্শ কমিটির সদস্যরা ডক্টর জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে প্রতিবেশী দেশগুলোর পরিস্থিতি, বিশেষ করে বাংলাদেশ, মিয়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও পাকিস্তান ছিল আলোচনার বিষয়। উনি কি বলেছেন? উনি বলেছেন, গত বছর 5 আগস্ট বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সহিংসভাবে ক্ষমতাচ্যুত হওয়ার আগে থেকেই সেখানে তার বিরুদ্ধে যে জন অসন্তোষ তৈরি হচ্ছিল সে বিষয়ে অবগত ছিল ভারত। তবে ভারতের পক্ষে তেমন কিছু করা সম্ভব হয়নি, কারণ শেখ হাসিনার উপরে তাদের যথেষ্ট প্রভাব ছিল না। তাকে শুধু পরামর্শ দেওয়া যেত বলে সংসদ সদস্যদের জানিয়েছেন। এছাড়াও তিনি ভলকার তুর্ক যে সেনাবাহিনীর প্রতি শান্তিরক্ষা মিশনের বন্ধ করা হতে পারে এই রকম কথা বলেছেন। এটা কখন বলেছেন আমরা ধারণা করতে পারি। খুব স্বাভাবিকভাবেই ওই রিপোর্টে থাকা কিছু, ওই মানে মিটিংয়ে থাকা কিছু মানুষের বরাতে নিউজটা পাবলিশড হয়েছে। এটা যেহেতু পাবলিক না, তাই ডিটেল জানা যায় না। মানে প্রথম কথাটা হচ্ছে, জয়শঙ্কর যা বলছেন এটা কি ঠিক? অসন্তোষের কথা তারা জানতেন এবং এটা কি 5 আগস্টের আগে, এটা কি জুলাই মাসে? শেখ হাসিনা এবং আওয়ামী লীগ মানুষের কি তীব্র ঘৃণায় পরিণত হয়েছিল সেটা বহু আগে থেকে আমরা জানি। আমি যদি, যারা একটু পলিটিক্যালি কনসিয়াস, তারা নিদেন পক্ষে 2011 সালে যখন আওয়ামী লীগ 15 সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে, সেদিন থেকে বুঝে গিয়েছিল আসলে কি ঘটতে যাচ্ছে। যারা তার চাইতে একটু কম পলিটিক্সের খোঁজ খবর রাখেন, তারা 14 সালে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটল, নির্বাচনে একটা ভোট দেওয়ার আগে, নির্বাচনের স্পেসিফিক ডেটের 2 সপ্তাহ বেশি সময় আগে সরকার গঠিত হওয়ার মতো সিটে ডিসিশন হয়ে গেল। এবং তখন ভারতে সুজাতা সিং, যদিও তখন বিজেপি না কংগ্রেস ক্ষমতায় ছিল, তিনি এসেছিলেন এবং তিনি এসে
এরশাদকে নির্বাচনে ঘাড় ধরে নেওয়ার চেষ্টা করেছে, সব আমাদের চোখের সামনে। এবং এরপর থেকে মানুষের ভোট ছাড়া ক্ষমতায় থেকে আওয়ামী লীগের প্রতি মানুষের ক্রোধ ক্ষোভ বাড়তে বাড়তে একটা পর্যায়ে সেটা ঘৃণায় পরিণত হয়েছে, তীব্র ঘৃণায় পরিণত হয়েছে। এটা বহু আগে থেকে, 14 সাল থেকে মানুষের ভোটাধিকার নষ্ট করেছে। বলা হয় অনেকে তুচ্ছ করে যে আমরা একদিনের রাজা থাকি, একটা দিন আমরা রাজা হয়ে উঠি, তার আগের 1-1.5 মাস বিরাট বিরাট পাওয়ারফুল লোকজন আমাদের কাছে আসে, আমাদের ভোট চায়, নির্বাচিত হতে চায়, এবং ওই দিন আমরা সিদ্ধান্ত নিতে পারি আমি তোমাকে ক্ষমতায় রাখবো কি রাখবো না। সেই ক্ষমতাটাও যখন নিয়ে নেওয়া হয়, আমি মনে করি আমরা আসলে আর নাগরিক থাকি না। কেউ কেউ বলেন আমরা প্রজায় পরিণত হই না, আমরা আসলে কৃতদাসে পরিণত হয়েছিলাম। ফলে মানুষের ঘৃণা ছিল, এটা সবসময় যারা ছিল। ভারত জানতো, কিন্তু পরামর্শের বেশি কিছু করার ছিল না, কারণ হাসিনা নাকি তাদের উপর, হাসিনার উপর এত প্রভাব ছিল। এটা মিথ্যা কথা। ভারত জানতো, না জানার কোনো কারণ নেই, কিন্তু ভারত মনে করত সে বাংলাদেশে যে পরিমাণ নেটওয়ার্ক তৈরি করেছে, তার প্রেজেন্স বিভিন্ন জায়গায় যেভাবে নিশ্চিত করতে পেরেছে, তার গোয়েন্দা সংস্থার এবং বাংলাদেশেরও বেশ কিছু দালাল, সহজ ভাষায় আমরা বলি, রাখতে পেরেছে পুরো ব্যুরোক্রেসি, পুলিশ, মিলিটারিকে। তাদের বিশ্বাস ছিল যারা যেভাবে কবজা করতে পেরেছে, এই তীব্র ক্ষোভ ঘৃণার পরও শেখ হাসিনাকে তারা ক্ষমতায় রাখতে পারবে, এটাই তাদের চিন্তা ছিল। কারণ শেখ হাসিনা তাদের কথা শুনতো না, এটা একেবারে মিথ্যা কথা। আমি একটা উদাহরণ দিই। শেখ হাসিনা 2024 সালের 7 জানুয়ারি নির্বাচন পার হওয়ার পর খুব স্বাভাবিক ছিল তিনি চায়নায় যাবেন। আগে ভারতে যাওয়ার কথা, কিন্তু ভারতের নির্বাচন নিয়ে তখন ব্যস্ততা আছে, তাই তিনি তার ওটা ঝুলিয়ে রেখে আগে ভারতে গেলেন, মানে তার কিবলায় তিনি আগে যাবেন, তার জন্য চায়না সফর ঝুলিয়ে রাখলেন। চায়না বলছিল তখন যে তুমি এটা করে যাও, পরে ভারতে যেও, কিন্তু না, ওনাকে যেতে হবে, নরেন্দ্র মোদীর পা চাটতে হবে। কথাটা খুব বাজে শোনালো শব্দটা, কিন্তু এটাই করেছেন উনি, সরাসরি গিয়ে পা চেটে আসতে হবে এবং মোদির ব্রিফিং নিতে হবে, চায়নায় কী করা যাবে কী করা যাবে না, সরাসরি। এটা কিন্তু অন্যভাবেও বার্তা দেওয়া যায়, কিন্তু সরাসরি ব্রিফিং নিয়ে আসতে হবে। সো শি ওয়েটেড, এবং আমরা খেয়াল করব উনি ওখানে গিয়ে তারপর ফিরে আসার পর, ইনফ্যাক্ট চায়না পরবর্তীতে ক্ষুব্ধ হলো এই কারণে, তিস্তা প্রকল্প ভারত করবে বললেন। এমনকি মোংলা পোর্ট, যেটা পরিচালনার জন্য চায়না খুব সিরিয়াসলি চেষ্টা করেছে এবং চায়নার সাথে প্রাথমিক সমঝোতাও হয়েছে, সেটা থেকেও সরকার সরে আসে। এবং এটাই আসলে হবার কথা ছিল, কারণ আমেরিকা বাংলাদেশকে আর চাপ ওভাবে দেবে না। এই যে 2+2 মিটিংয়ের কথা আমরা বলি, সেখানে আসলে এটাই সিদ্ধান্ত হয়েছিল যে ভারত শেখ হাসিনাকে তার কথা মতো চালাতে পারবে, এবং শেখ হাসিনা অক্ষরে অক্ষরে ভারতের প্রেসক্রিপশন ফলো করছিলেন। এবং এটাই আসলে ক্ষুব্ধ করে শেষ পর্যন্ত চায়নাকে, গিয়ে $5 বিলিয়ন নিয়ে আসবেন বলে 5 বিলিয়ন না 5 কোটি ইউয়ান কতজন নিয়ে এসেছিলেন, মানে $5 কোটি মতো যেটা দাঁড়ায়। এবং আর কিছুই হয় না, রীতিমতো এতটাই নেগেটিভ হয়েছিল সেটা, শেখ হাসিনা সফর শেষ না করে ফেরত আসতে হয়েছিল। এগুলো প্রত্যেকটা ভারতের কথা শুনেছে বলে। জয়শঙ্কর আসলে তার পিঠ বাঁচাচ্ছেন। ওই যে বলছিলাম যে এই লোকের তো চাকরি থাকার কথা ছিল না, যে সাউথ এশিয়াতে তার সময় কি বিভৎস পরিস্থিতি হয়েছে ভারতের। কারণ অক্ষরে অক্ষরে ভারতের কথা শুনেই শেখ হাসিনার পতন হয়েছে। অক্ষরে অক্ষরে এই জয়শঙ্কর, নরেন্দ্র মোদীরা যা যা বলেছেন তা শুনেই এই পতন হয়েছে। এখন এটা যদি স্বীকার করা হয় যে শেখ হাসিনা তাদের কথা শুনতেন অক্ষরে অক্ষরে, তাহলে এত আসলে তার আর পদে থাকার কোনো সক্ষমতা থাকে না। যাবতীয় সব দেশে তার পতন হয়েছে, বাংলাদেশেরও জনগণ শত্রুতে পরিণত হয়েছে, কিন্তু সাফল্য সকল দেখাচ্ছিল যে এই রেজিমটাকে আমি আমার সব কিছু খাওয়াতে পারছি, আমি আমার সব কাজ করিয়ে নিতে পারছি একে ক্ষমতায় রেখে। এক ধরনের অ্যাপারেন্ট সাকসেস। ভারতের মতো একটা রোগ কান্ট্রি, এটা তো আসলে জেনুইনলি একটা সুপার পাওয়ার হওয়ার মতো না, সে একটা পাড়ার মাস্তানের মতো দেশ, সে মাস্তানি করে ক্ষমতা অর্জন করতে চায়। সো তার কাছেও এটা সাফল্য মনে হতে পারে কারো কারো কাছে। সো সেটাও যখন শেষ হলো, ডেসপাইট লিসনিং টু এভরিথিং, শেখ হাসিনা সব কিছু শুনেছে তাদের। সো এগুলো দায়ভার সম্পূর্ণ তাদের। সুতরাং জয়শঙ্কর আসলে গণতান্ত্রিক, একটা উদার গণতান্ত্রিক সরকার এবং দেশ যদি ভারত হতো, জয়শঙ্করের চাকরি থাকতো না। আমিও মনে করি ভারতের এটা খুব দ্রুত রিয়ালাইজ করা উচিত যাতে এটা হয়, কিন্তু ভারত এটা করবে না। ওই যে বলেছিলাম 56 ইঞ্চি বুকের ছাতির জনাব মোদি, যিনি এটা বড়াই করেন, গ্রেট বিগ একজন পাওয়ার আছে, একজন বিরাট শক্তিশালী পুরুষ আছে, যিনি সব সংকট থেকে দেশকে উদ্ধার করবেন, এই ইমেজটাকে সামনে রেখে যেহেতু তারা তাদের রাজনীতি করে, এটা একটা ফ্যাসিস্ট রাজনীতি তারা করে, তাদের এই রকমভাবেই আসলে কোনো ব্যর্থতা স্বীকার করার সুযোগ নেই। এবং সেই একই কারণেই আমাদের দিক থেকেও সম্পর্ক খুব সহসা। বাংলাদেশের সাথে চায়না আর যে সম্পর্ক আছে সেটা নিয়েও তিনি কিছু কথাবার্তা বলেছেন। আমি এগুলো নিয়ে খুব দ্রুতই কথা বলবো, কারণ আমরা জানি আমাদের প্রধান উপদেষ্টা চায়নায় যাচ্ছেন, এবং কেউ কেউ বলেন, এবং এটা সঠিকও, যে দেশের ভেতরে নানান অস্থিরতা তৈরির চেষ্টা হচ্ছে তার চায়না যাওয়া প্রিভেন্ট করার জন্য।
লাভ নেই আসলে। চায়না যা প্রিভেন্ট করা যাবে না, এবং চায়নার সাথে যা হতে যাচ্ছে সেটাও তাদের সেই দায়ভার নিতে হবে। এগুলো নিয়ে একটু বিস্তারিতভাবে কথা বলবো। বটম লাইন হচ্ছে তাদের এই পরিবর্তনগুলো হবে না, কিন্তু এটার কারণেই, তাদের এই অ্যাটিটিউডের কারণেই আমাদেরও সংকট আছে। ভারত তো সংকট হবেই, আমাদেরও সংকট আছে। এই ধরনের একটা সরকার আসলে, যার অন্তত সাইজে বেশ বড়, অর্থনীতিতে বড়, মিলিটারি পাওয়ারে বড়, সে অন্তত রিজিয়নে একটা মেজর অস্থিরতা তৈরি করতে পারে, মেজর অস্থিরতার কারণ হতে পারে, সেটা ভারতের বর্তমান সরকার আমাদেরকে খুব ক্লিয়ারলি বুঝিয়ে দিচ্ছে। আমরা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী মুখ খুললেন। তিনি বলছেন প্রশাসনের রোগ হলো দলীয় নেতাকর্মীদের তেল দেওয়া। স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট কর্নেল জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলছেন, আমাদের প্রশাসনের একটি রোগ জারি হয়ে আছে, তা হলো ক্ষমতায় কে আসতে পারে সেই বাস্তবতা থেকে সে দলের নেতাকর্মীদের আগাম তেল দেওয়া। শনিবার 1 মার্চ কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি একথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা কোনো দলের বদান্যতায় কাজ করছি না, দেশের কল্যাণে যা যা করণীয় তাই করা হচ্ছে। প্রশাসনের কাউকে কোনো দপ্তর থেকে বলে দেওয়া হয়নি অমুক দলের লোকজনকে সহানুভূতি দেখাতে। তিনি বলেন, বিগত কয়েক বছরে মিয়ানমার অভ্যন্তরে চলমান সংঘাতের জেরে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে স্পর্শকাতরতা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ মিয়ানমার সীমান্তে একটি ব্যাটালিয়ন স্থাপন সময়ের দাবি ছিল। এরই প্রেক্ষিতে সীমান্তে নজরদারি ও তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে কক্সবাজারে উখিরিয়ায় একটি বিজিবি ব্যাটালিয়ন প্রতিষ্ঠা করা হলো। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ মিয়ানমার সীমান্তের নিষিদ্ধ নিরাপত্তা, অবৈধ অনুপ্রবেশ, মাদকদ্রব্য, অবৈধ পণ্যের চোরাচালান প্রতিরোধ ও সন্ত্রাসী কর্মকাণ্ড সহ যে কোনো আন্তর্জাতিক সীমান্ত অপরাধ দমনে উখিয়া ব্যাটালিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় কক্সবাজার চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মঞ্জুর কাদের ভূঁইয়াকে 24 ঘন্টার মধ্যে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজিকে ফোনে এ নির্দেশনা দেন তিনি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে ওবায়দুল কাদেরের মৃত্যুর খবর নিয়ে রহস্যজনক একটি তথ্য জানা গেছে। ওবায়দুল কাদের মারা যাওয়ার খবর নিয়ে যা জানা গেল সেটি আপনাদেরকে এখন জানাবো। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মারা গেছেন দাবিটি সম্প্রতি ইলেকট্রনিক গণমাধ্যমের 3টি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে তথ্যের সত্যতা যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার এক প্রতিবেদন জানিয়েছেন যে প্রচারিত এসব ফটোকার্ডের তথ্য মিথ্যা এবং ভুয়া। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে ওই গণমাধ্যমগুলো তাদের ওয়েবসাইটে কোনো সংবাদ কিংবা ফেসবুক পেজে কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। গণমাধ্যমগুলোর ডিজাইন নকল করে আলোচিত ফটোকার্ডগুলো প্রচার করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডগুলিতে উল্লেখিত দাবিগুলোর সত্যতা যাচাইয়ের প্রাসঙ্গিক একাধিক কিওয়ার্ড সার্চ করে গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো নির্ভরযোগ্য সূত্র এই দাবিগুলোর সত্যতা পাওয়া যায়নি। পরবর্তীতে আলোচিত ফটোকার্ডগুলো পৃথকভাবে যাচাই করেও কোনো সত্যতা পায়নি রিউমার স্ক্যানার। পাশাপাশি আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য অন্য কোনো গণমাধ্যমেও পাওয়া যায়নি। রিউমার স্ক্যানার বলছে, সুতরাং ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে প্রচারিত ফটোকার্ডগুলো সম্পূর্ণ ভুয়া। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানতে পারলেন যে আসলে কতটুকু সঠিক ওবায়দুল কাদের মারা গেছেন কি জাননি। ইতিমধ্যে আপনারা সবাই জানেন, বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরেই ওবায়দুল কাদের বাংলাদেশে ছিল, কিন্তু তিনি বাংলাদেশ থেকে কোনোভাবেই পালিয়ে গিয়েছেন। যে কোনোভাবেই বাংলাদেশ থেকে তিনি পালিয়ে গিয়ে
অন্য একটি দেশে সেখানে স্থানান্তর হয়েছেন। প্রিয় দর্শক শ্রোতা, সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।